আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি এসবিথি। শুরুতেই সংবাদ শিরোনাম। পূর্ব লন্ডনের স্থানীয় নির্বাচন ঘিরে প্রচারণা জোরদার। টাওয়ার হ্যামলেটসের লেবার পার্টির ইশতেহার ঘোষণা, থাকছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রেগেন্সবুর্গে প্রথমবারের মতো উদযাপিত হলো বাংলা নববর্ষ। বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দিতে জার্মানির সব শহরে উৎসব আয়োজনের ঘোষণা। এবং বিগত সরকারের সময়ে টিকা না আনায় হাম মহামারী আকার ধারণ করেছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। হাম পরীক্ষার কিট আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিল লেবার পার্টির মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। এতে বারার উন্নয়নে গুরুত্বপূর্ণ 25টি বিষয় তুলে ধরা হয়। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মোরাদের প্রতিবেদনে বিস্তারিত। আগামী 7 মে যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার পার্টির মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। এতে বারার উন্নয়নে গুরুত্বপূর্ণ 25টি প্রকল্প বাস্তবায়ন করার বিষয় তুলে ধরা হয়। Tonight we launched our Labour manifesto for 7th of May local elections, a fairer Tower Hamlets manifesto for a fairer Tower Hamlets. This manifesto speaks to local people. Over the last 4 months, 5 months, we have been listening to our residents. This manifesto is co-produced with our residents. We've taken on board their suggestions and put it into this document. This is a document for Tower Hamlets. আমরার বারার মানুষরে গত 4 মাস আমরা কইছই যে তারা ম্যানিফেস্টো কিতা চাইন, তারা কাছে আমরা শুনি আমরা এই ম্যানিফেস্টো একটা আমরা বানাইছি। এখানে 25টা pledges or 25 pledges in this manifesto. This manifesto means a lot for our Tower Hamlets, our communities. Amra community, Tower Hamlet community সকল fed up with 4 years of failure, of Aspire failure. আমরা আশা করি May the 7th যে লোকাল ইলেকশন, যে টাওয়ার হ্যামলেটসের রেজিস্টার্ড ভোটার যারা, তারা লেবারে ভোট করবে। It's a real pleasure to be here. I am not an East End MP, but I am an East Ender. সততা এবং ন্যায্য আর্থিক ব্যবস্থা, কাউন্সিল ট্যাক্স গ্যারান্টি, হাউজিং, সার্বজনীন বিনামূল্যে স্কুল খাবার, টিউশন ফি এর নিশ্চয়তা, ব্যর্থ ব্যবস্থাপনার সংশোধন, প্রারম্ভিক শৈশব ও যুব পরিষেবা, একটি নিরাপদ পরিচ্ছন্ন সবুজতর বারার বিনির্মাণ, সমতাকে স্থাপন করার জন্য সম্মানিত ভোটাররা তাদের মহামূল্যবান ভোট প্রদান করে লেবার পার্টির প্রার্থীদের বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। লন্ডনের একটি হলে রোশনারা আলী এমপি ও ডন বাটলার এমপি এবং স্থানীয় লেবার পার্টির লিডারদের উপস্থিতিতে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় মেয়র সিরাজুল ইসলাম সহ সকল কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। চৌধুরী মোরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। জার্মানির বায়ার্ন প্রভিন্সের পুরাতন ঐতিহ্যবাহী শহর রেগেন্সবুর্গে প্রথমবারের মতো উদযাপিত হলো বাংলা বর্ষবরণ 1433। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামীতে জার্মানির প্রত্যেকটি শহরে এ ধরনের উৎসবের মধ্য দিয়ে বাংলা সংস্কৃতিকে ব্যাপক প্রচার করা হবে। জার্মানি থেকে সহকর্মী এস.এম. লুৎফরের প্রতিবেদনে বিস্তারিত। জার্মানির বায়ার্ন প্রভিন্সের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শহর রেগেন্সবুর্গে উদযাপিত হল বাংলা নববর্ষ 1433। বাঙালি অধ্যুষিত এই শহরের প্রাণকেন্দ্র বেলভেডার অডিটোরিয়ামে রবিবার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে বৈশাখী আড্ডা, বাঙালিয়ানা খাদ্য পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সবাইকে মুগ্ধ করে। ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের এ ধরনের উৎসব উদযাপনের মাধ্যমে প্রতিনিয়তই বাংলা সংস্কৃতি ব্যাপক বিস্তার লাভ করছে বলে জার্মানির বিভিন্ন শহর থেকে উৎসবে অংশ নেওয়া অনেকেই অভিমত প্রকাশ করেন। আমি মিউনিখ থেকে এসেছি। আমি আশা করব সবার সহযোগিতায় এবং ভবিষ্যতে মিউনিখের আশেপাশে বায়ার্নের মধ্যে যতগুলো শহর আছে সব শহরে প্রতি বছর যাতে এরকম ভাবে বিশাল পয়লা বৈশাখ এবং বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানগুলো করতে পারে। জার্মানিতে জন্ম নেয়া বাংলাদেশি নতুন প্রজন্ম এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সারাদিন আনন্দ মেতে ওঠেন। শুভ নববর্ষ
আমরা এই অনুষ্ঠানে আজকে অনেক মজা করছি, গান শুনছি, ডান্স করছি। আমরা নতুন প্রজন্ম এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে আরো আশা করি। রেগেন্সবুর্গে এই প্রথমবারের মতো অনুষ্ঠানের আয়োজক সংগঠন বনভোজনের প্রধান চৌধুরী বুলবুল জুয়েল ও মহিউদ্দিন মজুমদার উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই রেগেন্সবুর্গ শহরে এই সর্বপ্রথম আমরা আয়োজন করেছি বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পয়লা বৈশাখ আমরা উদযাপন করেছি। আমরা উদযাপন করতে চেয়েছি নতুন প্রজন্মকে শিখার জন্য, তারা শিখবে, আগামী দিনে তারা এই অনুষ্ঠানকে আরো সুন্দরভাবে পরিচালনা করবে, ধারণ করবে। এটাই ছিল আমাদের সর্বাত্মক প্রচেষ্টা। ধন্যবাদ সবাইকে। পয়লা বৈশাখ শুভ হোক। শাওন মুন্সির মনোমুগ্ধকর উপস্থাপনায় জমকালো সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পী ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন সেরা কণ্ঠের SM লুৎফর ও ইউরোপ খ্যাত জনপ্রিয় শিল্পী সেজুতি। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, পৃথিবী ছেড়ে চলো যায়, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন। SM লুৎফর, বাংলা টিভি, রেগেন্সবুর্গ, জার্মানি। ফ্রান্সে প্রথমবারের মতো গীতার দিশারি বাংলাদেশের উদ্যোগে বৈশাখী উৎসব পালন করা হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, দেশটির রাজধানী প্যারিসের নিকটবর্তী লাকোর্নভ পার্কে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দীপঙ্কর বাগচি। যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুশান্ত সরকার ও সহ সাধারণ সম্পাদক গোপাল তালুকদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তপন দাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন জিতেন সূত্রধর, সুরেশ চক্রবর্তী, সমীর সরকার, সজল বাগচি, লাপস বারৈ সহ অনেকে। দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজন বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে ছিল বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ সহ বিভিন্ন পদের ভর্তার সমারোহ। পরিবেশে সকলের উপস্থিতিতে মনে হয়েছে যেন এক টুকরো বাংলাদেশ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। গীতার দিশারি ফ্রান্স প্যারিসের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। এখানে নাচ, গান, অনেক রকম আয়োজন করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা খুবই আনন্দিত। এবার বাংলাদেশের খবর। বিগত দুটি সরকারের সময়ে হামের টিকা নিয়ে না আসায় হাম মহামারী আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সরকারের দায়িত্বশীলতায় জরুরি ভিত্তিতে টিকা দেওয়ার কাজ চলছে। বুধবার দুপুরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, হাম পরীক্ষার জন্য কিট আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শীঘ্রই এগুলো দেশের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। হামসহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে বলেও এ সময় সংসদকে অবহিত করে প্রধানমন্ত্রী। দুঃখজনক ব্যাপার হলো সেই স্বৈরাচারের সময়, এবং আরো দুঃখজনক ব্যাপার হলো আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার জন্য, দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন যে টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে, সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা বিষয়ে গণমাধ্যমের সকল অংশীজনের সাথে বসে তাদের মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার সকালে প্রেস ইনস্টিটিউটে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতার শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় মোবাইল সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উপর জোর দেন তথ্যমন্ত্রী। বিস্তারিত মিজানুর রহমানের প্রতিবেদনে। বুধবার সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউটে সাংবাদিকতার জেন্ডার সংবেদনশীলতার বিষয়ক ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বক্তৃতার শুরুতেই তিনি জানান, গণমাধ্যমের সমস্যাগুলো শুধু নারী পুরুষ বৈষম্যের সীমাবদ্ধ নয়, সমষ্টিগত মূল্যবোধের ঘাটতিও রয়েছে। গণমাধ্যম স্বাধীন না হলে এই খাতের সমস্যাগুলো সমাধান করা যাবে না বলেও জানান তিনি। সেজন্য যোগ্য সাংবাদিক বের করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকার যে সংস্কৃতি, এটা কিন্তু বহাল রাখা যায় না।
এবং সে কারণে যত বেশি স্বাধীন এবং প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ গণমাধ্যম থাকবে, যার কাজই হবে ক্ষমতাকে প্রশ্ন করা, যার কাজই হবে ক্ষমতাবানদেরকে প্রশ্নবিদ্ধ করা, এবং এই প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়েই কিন্তু একটা জবাবদিহিতার সংস্কৃতি চলমান থাকবে, বহমান থাকবে। মোবাইল সাংবাদিকতা নিয়ে মন্ত্রী বলেন, মোবাইল জার্নালিজম সভ্যতার জন্য নতুন চ্যালেঞ্জ। এর সুনির্দিষ্ট সমাধান এখনো পুরোপুরি পাওয়া যায়নি, তবে এটিকে নজরদারির মধ্যে রাখতে হবে। এটা একটা সভ্যতার জন্য নতুন চ্যালেঞ্জ। আমি এই কথাটার, এই প্রশ্নটার উত্তর সরাসরি আমি দিতে পারবো না, কারণ এই চ্যালেঞ্জের সমাধান গোটা সভ্যতা এখন পর্যন্ত করতে পারেনি। এই বিষয়গুলিকে যদি একটা প্রাতিষ্ঠানিক নজরদারির মধ্যে রাখতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা একটা সুস্থ সমাধান বের করতে পারবো। এ সময় রাজনীতি ও গণমাধ্যম উভয় ক্ষেত্রে জবাবদিহিতার সংস্কৃতি শক্তিশালী করার জরুরি বলেও জানান তথ্যমন্ত্রী। রাজনৈতিক প্রক্রিয়া এবং গণমাধ্যম জগতের মধ্যে জবাবদিহিতার সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা। মিজানুর রহমান, বাংলা টিভি, ঢাকা। ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় একটি কার্যকর রোডম্যাপ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার সকালে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ডক্টর সুশান ভাইস। এ সময় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর এই উদ্যোগকে স্বাগত জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এছাড়া সুশান ভাইস গণমাধ্যম সংশ্লিষ্ট নীতিমালা ও বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা মন্ত্রীর কাছে তুলে ধরেন। নওগাঁর নিয়ামতপুরে 2 শিশুসহ একই পরিবারের 4 সদস্যকে জবাই করে হত্যা করা হয়েছে। উপজেলার বাহাদুরপুর গ্রামে ঘটে এই নির্মম ঘটনা। প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত হাবিবুর রহমানের পিতা নমির উদ্দিন, বড় বোন ডালিমা, মেজ বোন শিরিনা এবং ভাগ্নে সবুজকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। অনন্ত হাসান মাসুদের প্রতিবেদনে বিস্তারিত। 2.5 বিঘা মাটি দিছে 5 বিটি কার 10 বিঘা দিছে বেটা দিয়া, ওগুলা দিয়ে তখন ওই মাইজলা বিটির সাথেই গন্ডগোল। জীবনের বদলে জীবন চাই। একটি সাধারণ পারিবারিক বিরোধ, জমি লিখে দেয়া নিয়ে ভাই বোনদের মনোমালিন্য। এমন ঘটনা তো আমাদের সমাজে নতুন কিছু নয়, কিন্তু সেই সাধারণ দ্বন্দ্বই যদি রূপ নেয় এক ভয়ঙ্কর কাণ্ডে, নওগাঁর নিয়ামতপুরে ঠিক এমনই এক শিউর ওঠা ঘটনা। একই পরিবারের 4 জনকে স্বামী স্ত্রী আর 2 নিষ্পাপ সন্তানের নিথর দেহ পড়েছিল ঘরের ভেতর। এটি কি কেবলই কোনো সাধারণ হত্যাকাণ্ড, নাকি দীর্ঘদিনের জমি জমা নিয়ে বিরোধের এক ভয়াবহ পরিণতি? রক্তের নেশায় মেতে ওঠা এমন পাষণ্ডদের কথা শুনলে চোখ কপালে উঠতে পারে যে কারো। 2.5 বিঘা মাটি দিছে 5 বিটি কার 10 বিঘা দিছে বেটা দিয়া, এস্টের করে দিছি দিয়া, ওগুলা দিয়ে তখন ওই ছুট এই মাইজলা বিটির সাথেই গন্ডগোল। মাইজলা বিটি আবার আমার ভাইয়ের সাথে বিয়ে দিছে, আমার ভাইয়ের সাথে বিয়ে দিছে মাইজলা বিটি বিয়ে দিছে। এখন ওর সাথে গন্ডগোল, এই বাঁশ কাটা লিয়ে গন্ডগোল লাগে কেঁচাকেচি। তখন কেঁচাকেচি হয়, তখন ওই জমিটা তখন ফেরত লিবার তখন আবার কেস করেছে আমার চাচা, ওই বেটির উপর কেস করেছে। কেস করে তখন ওই জমি ফেরত লিবি। মঙ্গলবার সকালে বাহাদুরপুর গ্রামের নিস্তব্ধতা ভেঙে যায় এক বিভৎস চিৎকারে। ঘর থেকে উদ্ধার করা হয় হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা এবং তাদের 2 সন্তানের রক্ত মরদেহ। সবাইকে আলাদা আলাদা ঘরে অত্যন্ত পেশাদার খুনিদের মতো হত্যা করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, একই বাড়িতে অন্য ঘরে থেকেও অক্ষত ছিলেন হাবিবুরের বৃদ্ধ বাবা নমির উদ্দিন, অথচ পাশের ঘরেই শেষ হয়ে গেছে তার বংশের প্রদীপ। এলাকাবাসীর মনে একটাই প্রশ্ন, এই শান্ত গ্রামে হঠাৎ করে এমন নরপিশাচদের উদয় হলো কিভাবে? আর তখন বাড়ির ভিতর কি দিয়ে যে উপরে উঠেছে, গাছ দিয়ে না কি দিয়ে যায়, দরজা জান্না ভেঙে মনে বাবা আমার ভাইও কাকে যায় ধরেছে। মোবাইল করতে টাইম পালে মোবাইল আমার বড় বোনের কাছে করে না, কেউ গন্ডগোল লাগলে আমার বড় বোন আছে ওদিকে, আমার বড় বোন দৌড়ে আসে ওকে বাসায় দিয়ে এক মোবাইল এবার করতে দেবো না, ওকে আগে শেষ করি। এগুলো ওকে শেষ করতে গেছে আমার ভাইয়ের বউ দৌড়ে মনে হয় বাড়াইছে। আমার ভাইয়ের বউ খুব মারে একনাথ কাটা ফেলিছে। আমার ভাইয়ের বউকেও দেয়নি কথা বলতে, আর সাওয়াল দুরাকেও খুব মারিছে, একটা গুলে জবাই করেছে। এনা দেখনো জান্না দিয়া বাবা, এইটুকুই দেখছি। তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। স্থানীয়দের দাবি, একমাত্র ছেলে হাবিবুরকে 10 বিঘা জমি লিখে দেয়াকে কেন্দ্র করে বাবা নমির উদ্দিনের সাথে তার মেয়ে ও নাতিদের চরম বিরোধ চলছিল। এমনকি নিহতের শাশুড়ির দাবি, এর আগেও হাবিবুর হত্যার চেষ্টা করেছিল তার আপন বোন ও ভাগ্নে সবুজ। রোমহর্ষক তথ্য হলো, ঈদের আগে ভাগ্নে সবুজ
সবুজ নাকি নুডলসের সাথে বিষাক্ত কিছু মিশিয়ে এই পরিবারকে অচেতন করে দিয়েছিল। তাহলে কি সেই নীল নকশারই চূড়ান্ত রূপ ছিল এই 4 খুন? এরা ওই এক ডাইকে এর হাত আছে, এক ডাকিছে ওর শালক করবে না, বুঝতে পারছেন, কিন্তু ওর শালকও করেছে, বুঝতে দেয়নি কেউ, ওর শালকও করেছে, এই 3 জনকে করেছে, ওর বেটাকেও করেছে, কিন্তু আমি বুঝতে পারছি যে হ্যাঁ বেটা জীবিত আছে, এটা আমি বুঝতে পারছি। এক হুমকি দিছে, দেওয়ার কারণে এই লোক করে আছে। আর শ্বশুরক ওই সবুজের বাপক ওই সবুজের মাওক একরক সবাক লেন লিয়া থানাত চলে যান, ব্যাপক জোড়া যে কটা বেটি আছে সবাক জোড়া লিয়া যান, সবাই একে একে আপনার একটা প্রশ্নের উত্তর দিবে। বদলে খুন চাই, জীবনের বদলে জীবন চাই, আর ফাঁসি দিয়ে আর ইয়া করে যাতে যেন ফাঁসি হয়। ইতিমধ্যে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা, 2 বোন ও ভাগ্নেকে ডিবি হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার এবং সিআইডির ফরেনসিক টিম। পুলিশ বলছে প্রাথমিক তদন্তে ডাকাতির কোনো চিহ্ন না পাওয়ায় ধারণা করা হচ্ছে জমি নিয়ে বিরোধের জেরেই ঘরোয়া চক্রান্তে প্রাণ হারিয়েছে 4 জন। তবে সন্দেহ নয়, স্বচ্ছতার সাথে তদন্ত করে প্রকৃত আসামিদের বের করার প্রতিশ্রুতি তাদের। 2 জন বা যেটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি, এখনো আমরা আটক বা গ্রেফতার এরকম না, আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি এবং আমাদের কাছে মনে হচ্ছে এটা কোনো ডাকাতি বা দস্যুতা ওই জাতীয় ক্রাইম না, এটা হয়তো বা একটু সোশ্যাল বা ফ্যামিলি জাতীয় অথবা আপনার এই গ্রামে যে ধরনের হয় এই ধরনের কোনো ক্রাইম হতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। বিশ্ব বাংলায় নিয়েছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছে 34 প্রবাসীর মরদেহ। স্বজনহারা পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে 34 জন প্রবাসী বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছেছে। কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে ভিন্ন ভিন্ন ফ্লাইটে এসব মরদেহ দেশে আনা হয়। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছে এসব প্রবাসীর মরদেহ। এর মধ্যে 30 জনই ছিলেন কুয়েত প্রবাসী, যাদের মৃত্যুর কারণ হিসেবে কর্মক্ষেত্রে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, হৃদরোগ ও স্ট্রোকের মতো বিষয়গুলোকে ধারণা করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য মতে এই তালিকায় মালয়েশিয়া ও লিবিয়া থেকে 2 জন করে প্রবাসীর মরদেহ রয়েছে। সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রতিটি পরিবারকে দাফন ও আনুষঙ্গিক খরচ বাবদ 35,000 টাকা করে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের এসএসসি পরীক্ষা 2026 শুরু হয়েছে। দেশের সঙ্গে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে আমিরাতের 2টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নান জানান, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও উত্তর আমিরাতের রাস আল খাইমায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা 2026। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এবছর 50 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে নিয়মিত 38 জন এবং অনিয়মিত 12 জন। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদুল্লাহ খান। অন্যদিকে রাস আল খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন 44 জন শিক্ষার্থী। এই কেন্দ্রটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের তত্ত্বাবধানে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কনসুলেটর কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার। আলাইকুম সবাইকে। আজকে আমার এসএসসি পরীক্ষা ছিল, তো আজকে পরীক্ষাটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাংলা প্রথম পত্র আমাদের প্রথম আজকে পরীক্ষা হলো, আল্লাহ তাআলা ভালো আসছে, টিচাররা যা পড়াইছে এগুলোর মধ্যে আসছে কমন পড়ছে, কোশ্চেনগুলো এমসিকিউ গুলো মিলে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে স্কুলে পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ আশা করি ভালো করবে। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। পূর্ব লন্ডনের স্থানীয় নির্বাচন ঘিরে প্রচারণা জোরদার। টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির ইশতেহার ঘোষণা, থাকছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রেগেন্সবুর্গে প্রথমবারের মতো উদযাপিত হলো বাংলা নববর্ষ। বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দিতে জার্মানিদের সব শহরে উৎসব আয়োজনের ঘোষণা। বিগত সরকারের সময়ে টিকা না আনায় হাম মহামারী আকার ধারণ করেছে। মন্তব্য প্রধানমন্ত্রীর, হাম পরীক্ষার কিট আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। এবং দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছে 34 প্রবাসীর মরদেহ। স্বজনহারা পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া।
এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।